আমাদের ছুটি শেষ। চোখের নিমেষে ছুটিটা শেষ হয়ে গেল। বেশ ভালো কাটছিল বাবা মায়ের সাথে সময়টা। আদি উনার কথা মতোই যেদিন গেছিলেন সেদিনও থেকেছেন, আর আসার সময় একদিন থেকে নিয়ে এসেছেন। এখন বসে বসে ট্রলিতে জামা কাপড় গোছাচ্ছি, আর উনি ল্যাপটপ নিয়ে বসে আছেন। এই সময় শাশুড়ি মায়ের গলার আওয়াজ পেলাম। শাশুড়ি মা, ও জামা কাপড় গোছানো শুরু করে দিয়েছিস? মৌমি, হ্যাঁ মা, এই তো শুরু করলাম। শাশুড়ি মা, তা তোর আর আদির জামা কাপড় একসাথেই নিচ্ছিস তো? আদি মায়ের কথা শুনে ল্যাপটপ থেকে মুখ তুলে মায়ের দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন। আমিও ওনার দিকে তাকিয়ে আছি, কি উত্তর দেওয়া উচিত এই ভেবে। উনি আমাকে চোখ দিয়ে চুপ থাকার ইশারা করে বললেন, আদি, মম, আমি আর মৌমি একসাথে থাকবো না, তাই আলাদাই লাগেজ করছি। আসলে এটা ভার্সিটি ট্যুর তো। শাশুড়ি মা, ভার্সিটি ট্যুর তো কি হয়েছে, তোরা তো স্বামী স্ত্রী, এটা জানে তো সকলে, তাই না? তাহলে একসাথে থাকলে অসুবিধা কি? শাশুড়ি মায়ের কথায় উনি আমার দিকে তাকালে আমি চোখ নামিয়ে নিই। আমার তো কিছু বলার নেই এখানে। উনি সব রাস্তা বন্ধ করে দিয়েছেন প্রথম দিনেই। শাশুড়ি মা, কি হলো, চুপ করে গেলি যে? তোদের মধ্যে তো এখন সব ঠিক হয়ে গেছে, তাই না? তাহলে কেন আলাদা আলাদা থাকবি? আদি, মম প্লিজ, ওটা ট্যুর, ওখানে এরকমভাবে থাকলে হবে না। মৌমি আমার সাথে থাকলে কোয়েল একা পড়ে যাবে। তাই আমি ঠিক করেছি আমি আর রাজ একসাথে থাকব, যেহেতু আমরা ট্যুরের দায়িত্বে আছি। আর কোয়েল মৌমি একসাথে থাকবে, কারণ ওরা হোস্টেলেও তো একসাথে থাকে। শাশুড়ি মা, আমি তো এটাই বুঝতে পারি না, মৌমি এখনও কেন হোস্টেলে থাকে? ও তো এখানেই থাকতে পারে, তাই না? মৌমি, কোয়েলের জন্য। কোয়েলের জন্যই আমি থাকি ওর সাথে, ওকে কোম্পানি দেওয়ার জন্য। আমারও ভালো লাগে, এখানে তো একা হয়ে যাব। শাশুড়ি মা, যা ভালো বুঝিস তোরা, আমি যাই, ডিনার রেডি করি। মা চলে গেলে আদি আমার দিকে তাকান। আমি সেটা উপেক্ষা করে নিজের কাজে লেগে পড়ি, আর চোখে খেয়াল করি আদিও তেমন কিছু না বলে নিজের কাজে লেগে পড়েন। কী বা বলার আছে ওনার। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ অনেক ভোরে উঠতে হবে। আমি ভোরে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আদিকে ডাকতে গেলে দেখলাম উনি সোফায় নেই। এদিক ওদিক তাকিয়ে দেখি ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন, এক হাতে সিগারেট নিয়ে। মৌমি, সাত সকালে বুদ্ধির গোড়ায় ধোয়া দেওয়া হচ্ছে বুঝি? আমাকে দেখে আদি হুড়মুড়িয়ে পিছন ফিরে বলল, আদি, তুমি তুমি কখন এলে? আমি আসলে মৌমি, অত আসল নকল আমি জানি না, সোজা কথা বলুন। আদি, এটা আমার হ্যাবিট, মাথা যন্ত্রণা করলে এটার দরকার পড়ে। মৌমি, বাহ, অসাধারণ। মাথা যন্ত্রণা করলে মানুষে কফি খায়, আর উনি সিগারেট খান, আজব। আদি নিশ্চুপ। মৌমি মনে মনে, সকাল সকাল এভাবে রাগ দেখানোটা ঠিক না। মানুষের অভ্যেস তো থাকতেই পারে। তাছাড়া কালকে মায়ের কথাগুলো শোনার পর তেমন একটা কথা বলেননি। এখন আমার এভাবে রিয়্যাক্ট করাটা ঠিক না। আচ্ছা যান, ফ্রেশ হয়ে নিন। আদি, বলছি একটু ব্ল্যাক কফি করে দেবে? মৌমি, রাত থেকেই যখন মাথাটা ধরেছে তখনই বলতে পারতেন, তাহলে তেল মালিশ করে দিতাম। আচ্ছা আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি ব্ল্যাক কফি করে আনছি। উনি ফ্রেশ হতে গেলে আমি নিচে যাই ব্ল্যাক কফি বানাতে। রান্নাঘরে গিয়ে দেখলাম হরি কাকা উঠে গেছেন। মৌমি, আপনি এত ভোরে উঠে পড়েছেন কাকা? হরি কাকা, হ্যাঁ, আসলে তোমরা যাবে তো তাই। কর্তা মা এখনও ঘুমাচ্ছেন, তোমার আর আদি বাবার জন্য কফি করে দেই আমি। মৌমি, আপনাকে কিছু করতে হবে না,
আমি করে নিচ্ছি। আপনি যান, গিয়ে একটু শুয়ে পড়ুন। আমাদের বেরোতে এখনো দেরি আছে। বেরোনোর আগে আপনাকে ডেকে দেব আমি। হরি কাকা: না না, সে কি? মৌমি: একটাও কথা না। এই শীতের মধ্যে এত সকালে উঠে পড়েছেন, বয়স হয়েছে তো নাকি? যান, গিয়ে একটু রেস্ট নিন। আমি জোর করে হরি কাকাকে ঘরে পাঠিয়ে ওনার জন্য কফি আর আমার জন্য চা বানিয়ে নিলাম। বানিয়ে ঘরে যেতেই দেখি উনি চুপচাপ সোফায় বসে আছেন আর চুল দিয়ে জল পড়ছে। হে ভগবান, এই শীতের সকালে এভাবে চুল ভিজিয়ে বসে আছেন? ঠান্ডা লেগে যাবে তো এমন করলে। মৌমি: আপনি এভাবে চুল ভিজিয়ে বসে আছেন কেন? আদি: এমনি, তুমি রেডি হয়ে নাও। উনি মাথা তুলে আমার দিকে তাকাতেই দেখলাম ওনার চোখগুলো লাল হয়ে গেছে। ইস, এতটা মাথা যন্ত্রণা করছে, আগে টের পেলে ওনাকে এভাবে কষ্ট পেতে হতো না। আমি সঙ্গে সঙ্গে টাওয়াল নিয়ে এসে ওনার সামনে দাঁড়ালাম। উনি মাথা উঠাতেই চুলটা মোছাতে শুরু করলাম। আদি: আরে ঠিক আছি আমি। মৌমি: চুপ একদম, কোনো কথা বলবেন না। আমি ধমক দিতেই উনি চুপ করে গেলেন। মাথা মোছাতে মোছাতে ওনার স্পর্শে তৎক্ষণাৎ শিউরে উঠলাম। অনুভব করলাম আমার কোমর দু হাত দিয়ে জড়িয়ে ধরেছেন। আমি সামান্য হেসে আস্তে করে বললাম, মৌমি, মায়ের কথা নিয়ে এত ভাবার কিছুই হয়নি। যা হওয়ার তা হয়ে গেছে। এখন সেসব নিয়ে ভেবে মাথা ব্যথা না করাই ভালো। নিন, কফিটা খেয়ে নিন। আমি সরে এসে ওনাকে কফিটা এগিয়ে দিতেই দেখলাম উনি আমার দিকে তাকিয়ে আছেন। মৌমি: ঠান্ডা হয়ে যাবে তো কফিটা, জলদি কফি খেয়ে রেডি হয়ে বসুন। আদি: এত তাড়াতাড়ি? মৌমি: যেটা বললাম চুপচাপ করবেন। জোর দিয়ে কথাটা বলে আমি নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যাব, তার আগেই উনি পিছন থেকে বললেন, আদি, কাবার্ডে একটা প্যাকেট রাখা আছে, ওটা দেখে নাও একবার। আমি ওনার কথা মতো কাবার্ড খুলতেই প্যাকেট দেখতে পেলাম। প্যাকেট খুলে দেখলাম চুড়িদার। ঠিক যেমন চুড়িদার আমার পছন্দ তেমন। প্যান্টটা ফিটিংস আর জামাটা শর্ট, যেমনটা আগে পরা হতো। আমি খুশি মনে প্যাকেটটা নিয়ে রেডি হতে চলে গেলাম। রেডি হয়ে এসে দেখি উনি সোফায় মাথা পিছন দিকে হেলিয়ে চুপচাপ শুয়ে আছেন, চোখ বন্ধ করে। আমি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একটু সেজে নিলাম। তারপর বাম হাত নিয়ে ওনার মাথার পিছনে দাঁড়িয়ে আস্তে করে কপালে লাগিয়ে দিয়ে মাথার দুপাশ মাসাজ করতে শুরু করলাম। উনি আধো আধো গলায় বললেন, আদি, থ্যাংক ইউ বউ। থ্যাংক ইউ অবধি তো ঠিকই ছিল, কিন্তু তারপরে দু অক্ষরের শব্দটা শুনে যেন আমার শরীর দিয়ে একটা শীতল শিহরণ বয়ে গেল। আমি যে কিছু বলবো সেটাও পারছি না, কোনো শব্দই খুঁজে পাচ্ছি না বলার মতো। বেশ কিছুক্ষণ ওনার মাথাটা টিপে দেওয়ার পর আমি গিয়ে বিছানাটা গুছিয়ে সোফায় ওনার পাশে বসলাম। পাশে বসতে না বসতেই উনি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন আর বললেন, আদি, 7টায় বেরোবো। আমি ঘড়িতে তাকিয়ে দেখলাম 6টা বেজে 10 মিনিট। ভাগ্যিস আমি তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, না হলে অত তাড়াতাড়ি ওঠার কথা ছিল না। না উঠলে উনি কিচ্ছুটি বলতেন না আমায়, আর একা একা কষ্ট পেতেন। এরপর তো আবার আরেকটা হেডেক। এসব ভাবতে ভাবতেই কখন যে ওনার চুলে হাত প্রবেশ করিয়ে ফেলেছি খেয়াল করিনি। খেয়াল হতেই দেখলাম উনি বাচ্চাদের মতো চুপটি করে শুয়ে আছেন। আমি হাত না বের করে ওনার চুলে বিলি কাটতে কাটতে বাঁ হাত দিয়ে কোয়েলকে ফোন করলাম, দেখি খোঁজ নিয়ে ওর কত দূর। কুম্ভকর্ণর নাতনি কিনা, দেখা গেল ঘুম থেকেই ওঠেনি।